আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে দুইটা 4 দিনের ম্যাচ অর্থাৎ দুইটা আনঅফিশিয়াল টেস্ট এবং তিনটা একদিনের ম্যাচ অর্থাৎ আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ এ দল বর্তমানে সাউথ আফ্রিকাতে অবস্থান করছে, যার মধ্যে সিরিজের প্রথম ম্যাচটি আজ 23 আগস্ট থেকে শুরু হচ্ছে। 23 আগস্ট থেকে 26 আগস্ট প্রথম 4 দিনের ম্যাচ বা প্রথম আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ শুরু হবে। এখন আজকের এই প্রথম টেস্ট ম্যাচ দুপুর 1:30 শুরু হবে এবং এই আজকের টেস্ট ম্যাচে বাংলাদেশ এ দলের সম্ভাব্য একাদশ কিরকম হতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত পুরো সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ এ দল এখনো, শুধুমাত্র প্রথম টেস্টের জন্য 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানের মধ্যে নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, পারভেজ হোসেন ইমন, সাদাত হোসেন দীপু, কালাম সিদ্দিকী অলিন, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, নাইম হাসান, হাসান মুরাদ, ইকবাল হোসেন ইমন, এনামুল হক এবং আল ফাহাদ রয়েছে। তো মজার বিষয় হচ্ছে 13 সদস্য স্কোয়াডের মধ্যে 8টা ব্যাটসম্যান এবং 5টা বলার আছে, কোনো অলরাউন্ডার নেই। অলরাউন্ডার ছাড়া একটা দলকে সাউথ আফ্রিকাতে পাঠানো হয়েছে টেস্ট সিরিজ খেলার জন্য, প্রথম টেস্টের স্কোয়াড এটা। তার চেয়েও বড় ডেঞ্জারাস বিষয় হচ্ছে যে 8টা ব্যাটসম্যান রয়েছে, অর্থাৎ 8টা ব্যাটসম্যানের নাম কি: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দীপু, আফিফ, কালাম সিদ্দিকী অলিন এবং মাহিদুল ইসলাম অঙ্কন। এই 8 ব্যাটসম্যানের মধ্যে 5টাই হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান, যার মধ্যে 4জনই হচ্ছে ওপেনার ব্যাটসম্যান। মানে নির্বাচকরা, বাংলাদেশের নির্বাচকরা দল নির্বাচনের ক্ষেত্রে কেন যেন মিডল অর্ডার ব্যাটসম্যান খুঁজে পায় না, সেটা আসলে খুবই অবাক করে। এই যে নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান 4জনই হচ্ছে ওপেনার ব্যাটসম্যান। তাদের সাথে শাহাদাত হোসেন দীপক ওপেনার ব্যাটসম্যান ধরতে পারেন, কারণ রিসেন্টলি কিছুদিন আগেই সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে শাহাদাত হোসেন দীপু একটা টেস্ট খেলেছে, যে টেস্টে সে ওপেন করেছে জাকির হাসানের সাথে। তার মানে আপনি দীপুকেও ওপেনার হিসেবে ধরতে পারেন। তার মানে ওই বাকি 4জনের সাথে দীপুকে ধরলে 5টা ওপেনার ব্যাটসম্যান, আর কালাম সিদ্দিকী অলিন, আফিফ ধ্রুব এবং মাহিদুল অঙ্কন, এই 3জন হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান। মানে 3জন মিডল অর্ডার ব্যাটসম্যান আছে আপনার কাছে অপশন, আর 5টা ওপেনার থেকে আপনাকে 2টা ওপেনার সিলেক্ট করতে হবে। বাকি 3টা ওপেনারের মধ্যে কমপক্ষে 2টা ওপেনারকে আপনার মিডল অর্ডার রাখতে হবে। এই ধরনের স্কোয়াড তারা ঘোষণা করে। পাশাপাশি কোনো অলরাউন্ডার না থাকাতে যে 5টা বোলার আছে এখানে, অর্থাৎ হাসান মুরাদ, নাইম হাসান, ইকবাল হোসেন ইমন, আল ফাহাদ এবং এনামুল হক, 5জনের মধ্যে আপনার 5টাকেই খেলাতে হবে। অর্থাৎ আমি যদি 2টা পার্ট করি, 8টা ব্যাটসম্যান এবং 5টা বোলারকে, এর মধ্যে যদি 5 বোলার নিয়ে খেলতে চাই তাহলে 6টা ব্যাটসম্যান ওই 8জন থেকে হবে। আর যদি না আমরা 7জন ব্যাটসম্যান নিয়ে খেলবো, সেক্ষেত্রে 8জন ব্যাটসম্যান থেকে 7জন সিলেক্ট করলে তখন 5টা বোলার থেকে 4টা বোলার সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটা বোলিং অপশন কমে যায়। ওই জায়গাতে যদি একটা অলরাউন্ডার থাকতো, মিনি অলরাউন্ডার থাকতো, তাও কিন্তু আমরা হয়তোবা সপ্তম ব্যাটসম্যান এবং পঞ্চম বোলার হয়তো আমরা পেয়ে যেতাম। এখন কথা হচ্ছে একাদশটা কিরকম হবে। অফ স্পিনার নাইম হাসান আছে, ইজিলি একাদশে থাকবে কনফার্ম। নাইম হাসান জাতীয় দলের টেস্ট ক্রিকেটার, সে এখানে রয়েছে, সে খেলবে একাদশে। বাদ স্পিনার হাসান মুরাদ, তাকে তো লাগবেই, 2টা স্পিনারই আছে অপশন, সেও টেস্ট বাংলাদেশের অভিষেক হয়েছিল। বাকি যে 3 পেসার, ইকবাল হোসেন ইমন, সে ইমার্জিং দলের হয়ে লাস্ট টেস্ট ম্যাচটা খেলেছে সাউথ আফ্রিকা ইমার্জিংয়ের সাথে, সেখানে 2 ইনিংসে 6 উইকেট শিকার করেছে, সে তো থাকছেই। এনামুল হক 2 ইনিংস মিলে 1 উইকেট শিকার করেছে, কিন্তু কথা হচ্ছে পেসার আল ফাহাদ থেকে এনামুল হক একটু সিনিয়র, যার কারণে এনামুল হক টিকবে। অর্থাৎ যদি 4টা পেসার বোলার নিয়ে খেলি আমরা, এর মধ্যে হাসান মুরাদ, নাইম হাসানের সাথে ইকবাল হোসেন ইমন এবং এনামুল হককে যদি পিক করি আমরা, 4টা বোলার হয়ে গেল। তখন আল ফাহাদকে আপনি যদি বেঞ্চে রাখেন, তখন আপনি 7টা ব্যাটসম্যান সিলেক্ট করতে হবে। আর যদি আপনি 5টা বোলার নিয়ে খেলেন, অর্থাৎ আল ফাহাদকে ইনক্লুড করে নিলাম, তখন 6টা ব্যাটসম্যান নিলে তখন আপনার আরেকটা বিপদ হচ্ছে, 7 নাম্বার নামাতে হবে নাইম হাসানকে। যদিও সে ব্যাট করতে পারে, লাস্ট ইমার্জিং এর হয়ে সাউথ আফ্রিকা ইমার্জিং এর সাথে 79 বলে 49 রান করে কিন্তু দলকে পরাজয় থেকে কিন্তু বাঁচিয়ে টেস্টটা ড্র করেছে। অঙ্কনের সাথে বিশাল বড় পার্টনারশিপ খেলেছিল ওই দিন, এটা অনেক বড় একটা রেকর্ড, সেটা নিয়ে কথা বলা হয়নি, অন্য কোনো দিন বলবো। এখন কথা হচ্ছে যদি নাইমকে 7 নম্বরে নামান, তখন কিন্তু আবার একটা বিপদ, যে নিচ থেকে যে 8 থেকে 11 পর্যন্ত যে বোলার গুলোকে নামানো হবে, তখন সেই বোলার গুলোর মধ্যে একটা ব্যাট করতে পারে না। যার কারণে আপনার যদি ব্যাটিং ডেপথ বাড়াতে চান, সেক্ষেত্রে নাইম হাসানকে 8-এ নিয়ে 4টা বোলার নিয়ে খেলতে হবে নাইমকে নিয়ে। এখন এটা অনেক বড় একটা ঝামেলা। তবে আমি মনে করি তারা নাইম হাসানকে সাথে রেখে নাইম হাসানকে নিয়ে মোট 5টা বোলার নিয়ে খেলুক, কারণ 4টা বোলার নিয়ে এখানে খেলা কষ্টসাধ্য হতে পারে। 3টা পেসার আপনার একাদশে লাগবে। অর্থাৎ ধরে নেন যে হাসান মুরাদ খেলবে, নাইম হাসান খেলবে, ইকবাল হোসেন ইমন খেলবে, এনামুল হক খেলবে এবং আল ফাহাদ খেলবে, 5টা বোলার হয়ে গেল। এখন বাকি যে 8টা ব্যাটসম্যান রয়েছে উপরে, 8টা ব্যাটসম্যানের মধ্যে কোন 6টা ব্যাটসম্যান একাদশে থাকবে সেটা বিবেচনা করতে গেলে আপনার কাছে ওই যে ওপেনার তো অভাব নেই। আপনি নাইম, ইমন, জয়, জাকির, শাহাদাত দীপু, এই 5টার মধ্যে আপনার 2টা ওপেনার সিলেক্ট করতে হবে। এখন কোন 2টা হবে? এখন লাস্ট সাউথ আফ্রিকা ইমার্জিং এর বিপক্ষে জাকির হাসানের সাথে শাহাদাত দীপু ওপেন করেছে। এখন তাই বলে এখানে ওপেন করতে হবে বিষয়টা এরকম না। আর দীপু ওপেনে ভালো করতে পারেনি, ওই ম্যাচে 2 ইনিংস মিলে করেছে মাত্র 38 রান। আর জাকির হাসানও ভালো করতে পারেনি, 2 ইনিংস মিলে করেছে 40 রান। তবে আপনার কাছে যেহেতু জাকির এবং জয় হচ্ছে
জাতীয় দল হয়ে টেস্ট ওপেন করা ক্রিকেটার, আপনি চাইবেন এই দুইটাকেই ওপেন করাতে। সেক্ষেত্রে জাকির আর জয়কে যদি আপনি ওপেন করান, তখন ওই শাহাদাত দীপু যে ইমার্জিং এর হয়ে ওপেন করেছিল তাকে আপনার মিডল অর্ডারে নিয়ে আসতে হবে। তবে সেখানে আরেকটা ঝামেলা হচ্ছে, নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, এই দুজনের কি দুজন খেলবে নাকি একজন খেলবে? এখন যদি দুইজন খেলে সেক্ষেত্রে কিন্তু নাইম ইমনকে আপনার 3 এবং 4 নামাতে হবে, তখন 5 শাহাদাত দীপু চলে যাবে 6 নাম্বার পজিশনে। আপনার উইকেট কিপার ব্যাটসম্যান এবং অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলাতে হবে, যে যার ব্যাটিং এর উপরে কিন্তু বাংলাদেশ ইমার্জিং দল ড্র করতে সক্ষম হয়েছে সাউথ আফ্রিকা ইমার্জিং এর সাথে। প্রথম ইনিংসে 224 বলে 97 করেছিল, দ্বিতীয় ইনিংসে 208 বলে 48 রান করে অপরাজিত থেকে দলকে ড্র করে দিয়ে ম্যাচ থেকে উঠেছে, মানে মাঠ থেকে উঠেছেন। এখন অঙ্কন তো থাকবে। এখন কথা হচ্ছে 8 জন থেকে কোন 6টা খেলবে এবং কোন 2টা বাদ পড়বে। প্রথমত যে 8 জন ব্যাটসম্যান রয়েছে এর মধ্যে থেকে কালাম সিদ্দিকী অলিনকে ফার্স্ট 11-এ দেখা যাবে না। কালাম সিদ্দিকী অলিনকে যদি আপনি এখন বাদ দিয়ে দেন, তাকে বাকি থাকে 7 জন। এখন 7 জনের মধ্যে আপনার 6 জন সিলেক্ট করতে হবে। এখন আপনি কি যদি 5টা ওপেনারের 5টা সিলেক্ট করেন আর সাথে উইকেট কিপার ব্যাটসম্যান অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনকে সিলেক্ট করেন, তাহলে 6টা সিলেক্ট করেন, তাহলে কিন্তু আফিফ হোসেন বাদ পড়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি মিডল অর্ডার ব্যাটসম্যান দরকার, সেই হিসাবে আফিফ হোসেনকে দরকার। এখন আফিফ হোসেনকে আপনি যদি খেলাতে চান, সেক্ষেত্রে আপনার ওই 5টা টপ অর্ডার ব্যাটসম্যান থেকে 4টাকে খেলাতে হবে, যে কোনো একটাকে বাদ দিতে হবে। এখন আপনি কাকে বাদ দিবেন? এখন প্রথম কথা হচ্ছে, পারভেজ হোসেন ইমনকে টেস্ট খেলাতে কেন নিয়ে এসেছে সেটা আমার জানা নেই। নাইম শেখ আর পারভেজ হোসেন ইমনের দুজনের যে কোনো একজন থাকতে পারে, একজন একাদশের বাইরে থাকতে পারে, আবার এরকম হতে পারে দুজনে থাকতে পারে। মানে একটা হজবরল অবস্থা। প্রথমবার কোনো একাদশ বানাতে গিয়ে আসলে হিমশিম খাচ্ছি। ধরে নিলাম যে তারা নাইম শেখকে খেলালো, ইমনকে খেলালো না, সেক্ষেত্রে ওপেন করতে পারে জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, 3 নম্বরে নাইম শেখ, 4 নম্বর পজিশনে তখন নামাবে শাহাদাত হোসেন দীপুকে, 5 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন, 6 নম্বরে আফিফ হোসেন ধ্রুব, 7-এ নাইম হাসান, 8-এ হাসান মুরাদ, তারপরে এনামুল হক, ইকবাল হোসেন ইমন এবং আল ফাহাদ। এই হচ্ছে একাদশ। এখন যদি বিষয়টা এরকম হয় যে তারা ইমনকেও খেলাবে, নাইমকেও খেলাবে, সেক্ষেত্রে তাদের জাকির হাসান, মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত দীপুর 3 জনের যে কোনো একজনকে বাদ দিতে হবে। এখন যদি বিষয়টা এরকম হয়ে যায় যে তারা 5টা ওপেনারের 5টাকে খেলাবে, আকিব হোসেন ধ্রুবকে খেলাবে, তারপর আবার অধিনায়ক উইকেট কিপার অঙ্কনকেও খেলাবে, 7 জনকে খেলাবে, সেক্ষেত্রে ওই 5টা বলারের মধ্যে 4টা বলারে খেলাতে হবে। তখন ওই হাসান মুরাদ, নাইম হাসানের সাথে পেসার ইকবাল হোসেন ইমন এবং এনামুল হক থাকবে, আল ফাহাদ বাদ যাবে। তখন ওই আরেক ঝামেলা, ওপেনিং এর 5টা ওপেনারের মধ্যে 4টা ওপেনারকে 1 থেকে 4 নামাতে হবে। তারা হচ্ছে জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাইম শেখ, ইমন। 5-এ নামাতে হবে শাহাদাত হোসেন দীপু, 6-এ নামবে তখন মাহিদুল ইসলাম অঙ্কন, 7-এ আফিফ হোসেন ধ্রুব, 8-এ নাইম হাসান, 9-10-11-তে তখন হাসান মুরাদ, ইকবাল হোসেন ইমন এবং এনামুল হক। মানে এই একাদশটা আসলে একটা হজবরল একাদশ। আসলে এই একাদশ বানানোর সক্ষমতা এখনো আমার তৈরি হয়নি, কারণ এতগুলো ওপেনার দিয়ে এবং একটা অলরাউন্ডার না রাখাতে দলের ব্যালেন্সটা কিন্তু একটা বিগড়ে গেছে। এখন যদি আমি একটা একাদশ বলেও দিই যে এরকম হতে পারে, সেটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরও আমার কাছে যেটা মনে হয় যে একাদশটা কিরকম হতে পারে, তারা 4 জন বোলার নিয়ে নামতে পারে, সেক্ষেত্রে 7 জন ব্যাটসম্যান নিয়ে তারা খেলতে পারে, কালাম সিদ্দিকী অলিনকে বাদ দিয়ে। ওই যেটা বললাম, লাস্ট একাদশটা ওপেনে জাকির হাসান জয় নামবে, 3-এ নাইম শেখ, 4-এ ইমন, 5-এ দীপু, 6 নম্বরে অঙ্কন, 7-এ আফিফ হোসেন ধ্রুব, 8-এ নাইম হাসান, 9-এ হাসান মুরাদ, 10-11-তে ইকবাল হোসেন ইমন এবং এনামুল হক। তখন 2টা পেসার ইকবাল হোসেন ইমন এনামুলকের সাথে 2টা স্পিনার হাসান মুরাদ, নাইম হাসানকে পাবে। তখন পঞ্চম বোলার হিসেবে তখন হয়তোবা আফিফ হোসেন কিছু বল ওভার বল করবে পার্ট টাইম বোলার হিসেবে। আপনার কাছে কি মনে হয় যে একাদশটি কিরকম হতে পারে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।